যে জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন, তার লেখার মধ্যেও এই ধরনের আছে। কাজে বুদ্ধিজীবীরা খুব সমালোচিত হচ্ছে, সমালোচিত হওয়ার চেয়েও বেশি নিন্দিত হচ্ছে। কিন্তু বুদ্ধিজীবীদের মধ্যে তো সেই মানে চৈতন্য বোধহয় হচ্ছে না যে আত্মসমালোচনার মধ্য দিয়ে আমরা উন্নতি করি। এটা গেল একটা দিক। আর আরেকটা হলো যে মূল্যবোধ অথবা নৈতিক চেতনা, মনন, এই বিষয়গুলো খুব গুরুতর আলোচনা দাবি করে। প্রশ্নটা অত্যন্ত চমৎকার যেটা আমাদের সামনে দেওয়া হলো, কিন্তু এই আলোচনাগুলো লিখিতভাবে করা দরকার। এগুলো স্বতঃস্ফূর্তভাবে বললে আমরা একরকম বলতে পারি, কিন্তু লেখার মধ্য দিয়ে বললে আমরা একজনের লিখলে তাতে সীমাবদ্ধতা থাকলে, ত্রুটি থাকলে আরেকজন পূর্ণ করতে পারে। স্যার বিপদ হচ্ছে স্যার, আপনারা প্রশ্ন করেন, আমরা উত্তর দিতে চেষ্টা করি স্যার, সেজন্য প্রশ্ন আমাদের ভালো হয় না। কিন্তু আমি যেটা বলতে চাই যে স্যার, রাজনীতিবিদদের উপর, যারা সমাজে ম্যাটার করেন, তাদের উপর আপনাদের মানে শিক্ষকদের কি প্রভাব রয়েছে? খুব প্রভাব আছে। এটা একজন রিকশাওয়ালা, একজন পানের দোকানওয়ালাও দেখতে পায়। আজকে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা আছেন, তারা আওয়ামী লীগকে পরিচালনার ক্ষেত্রে, ক্ষমতায় আনার ক্ষেত্রে কথা কি ঠিক স্যার, নাকি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের পরিচালনা করছেন? এইটা প্রশ্ন। কিন্তু একইভাবে বিএনপির বুদ্ধিজীবীরা আছেন, তারা বিএনপিকে চালাচ্ছেন। এখন আওয়ামী লীগের মধ্যে, বিএনপির মধ্যে ভালো এবং মন্দ দুটোই আছে। মন্দ যেটুকু সেটুকুর জন্য বুদ্ধিজীবীরা দায়ী, ভালো যেটুকু সেটারও অংশীদার বুদ্ধিজীবীরা, এরকম একটা ব্যাপার আছে। এখন কথা হলো যে সাধারণভাবে তো ভুল ভূমিকা পালন করেছেন। পাকিস্তান আমলে দেশের আইন কানুন অন্যরকম ছিল, বুদ্ধিজীবীদের মত প্রকাশ করার স্বাধীনতা অনেক কম ছিল, কিন্তু তখনও একজন আবুল ফজল কিছু কিছু আর্টিকেল লিখতেন যেগুলোতে দুঃসাহসের পরিচয় থাকতো এবং সমাজকে প্রভাবিত করত। সিকান্দার আবু জাফরের কথা আগে বলেছি, সমকাল পত্রিকা বের করতেন, পত্রিকা মাঝে মাঝে বাজেয়াপ্ত হতো, কিন্তু জনগণের মনে তাদের একটা সিংহাসন ছিল। আমাদের তফাজুল হোসেন মানিক মিয়া। আমি যদি এই কালের কথা আসি, আমি একটু বিরতি নিচ্ছি। প্রফেসর সজরুল আমিন আছেন, আপনি আছেন, প্রফেসর মেজবা কামাল আছেন। আমি আপনাদের বিভাগের ছাত্র না হলে আমার সুযোগ হয়েছিল আপনাদের ক্লাস করা। আমি আপনাদেরকে অল টুগেদার ডিফারেন্ট পার্সোনালিটি দেখেছি। আমি নাম ধরে বলছি না, যারা আমাদেরকে ক্লাস করিয়েছেন, ক্লাসে যা পড়িয়েছেন, পরে আপনি যে বললেন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা পরিচালনা করছেন, সেরকম মিল কিন্তু আমি দেখি নাই, বা বিএনপির বুদ্ধিজীবীরা বলছে সেরকম মিল আমি দেখি নাই। প্রফেসর সজরুল আমিন থেকে বিএনপি দলটি অনেকখানি আলাদা, কতখানি মিল আছে সেটি অবশ্য আমরা বিরতি নিয়ে এসে শুনতে পারি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম। আজকের বাংলাদেশে প্রফেসর সজরুল আমিন, আপনার কাছে মানে শিক্ষকতা এবং মননশীলতা এবং ক্লাসরুম শিক্ষকতা এবং দল কেন্দ্রিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে বিরতির আগে আলোচনা হচ্ছিল, আপনি যদি এই বিষয়ে মন্তব্য করতেন। তা অবশ্য অনেক, এটা বেশ বড় ফিল্ড এটার মাঝে। তো আমি কিন্তু আগে থেকেই যে জার্নালিস্ট, যারা মিডিয়া পার্সন যারা আছে, তার ধন্যবাদ জানাচ্ছি। তারা কিন্তু অনেকেই, সবাই না হলেও বেশ কিছু সত্য ঘটনা আমাদের তুলে ধরে, যে আমরা জানতে পারি। মেজবা বলছেন নিউ জেনারেশন ইন্টেলেকচুয়ালস, যে আমরা একটা ভ্যাকিউম কিন্তু আসলে হয় না, নেচার হেটস ভ্যাকিউম। আমরা থাকলেও দুনিয়া চলবে। কাসেম বলছিলেন আমরা নিন্দিত, আমরা নিন্দিত না। আমি তো মনে করি আমি যে সম্মান পাই, আই ডোন্ট ডিজার্ভ ইট। সবাই সম্মান করে। এ পর্যন্ত আমি তো অসম্মানিত কারো দ্বারা হই নাই। কিন্তু আমরা কিন্তু আমি পথে বলেছি আপনি একটা কথা, যে এখানে মেধার ঠিক মূল্যায়ন হয় না। আমরা কিন্তু অর্ডারে বলেছি আমরা রাজনীতি করতে পারি, অর্ডার দেওয়া আছে। কিন্তু আমরা কয়জন রাজনীতি পার্টি বিলং করি? আমরা প্রায় 1500-1700 টিচার আমরা আছি। কয়জন বিলং করি? নট মোর দেন 20 টিচার্স। অ্যান্ড ইউ লুক এট দিস নাও, এখন কয়জন এমপি আছে যে ইউনিভার্সিটি শিক্ষক, আর কয়জন ফ্রম আদার প্রফেশনাল বিজনেসম্যান বলি, আর্মি পার্সন কয়জন আছে? সেভাবে কিন্তু আমি ইনভলভ করি। কারণ কি, আমাদের একটা ইনহারেন্ট প্রাইড আছে আমাদের মাঝে, অনেকের মাঝে। কিন্তু আমি মনে করি কিন্তু না ডাকলে আমরা যাবো না। আর এই না যে ডাকলে যারা যায় তারা যে খুব ভালো বুদ্ধি দেয়, তা কিন্তু না। এখন না যদি ডাকে, আমরা কিন্তু ওইটা আমরা কারো বসে থাকতে পারি না। শিক্ষকতা করি, সেটা আমার পেশা আমার। কিন্তু মনে করে যে আমি ভালো কাজ করতে পারি, ডাকবে, অবশ্যই আমরা বলবো যাতে দেশ ভালো চলে। কিন্তু আমরা কি রাজনীতিবিদদের মতো বসে থাকতে পারবো না? আমরা যে কোনো কারোর পেছনে ঘুরতে পারবো না পজিশনের জন্য। আমরা অনেকে সেটা আমি করি না, অনেকে করে সে পজিশন যায়ও, কিন্তু ওদের পার্সোনালিটি অন্যরকম, হয়তো আমাদের মতো অনেকের মতো না। আমরা বেশ, আমাদের মানুষ এক মানুষ এক রকম, সবাই তো একরকম না, একরকম দিনে চলতো না। কিন্তু আমি এটাও এখনো মনে করি, বাংলাদেশে ভালো লোক আছে সবখানে, শিক্ষক না, এইসব লোক কাজে লাগালে কিন্তু বাংলাদেশ অনেক ভালো চলবে, অনেক ভালো। সেটা কিন্তু আমরা করছি না।
কারণ আমরা ভালো লোকের এই দেশে স্থান নেই, আমি মনে করছি আর কি। যারা খুশি করতে পারে, ফ্ল্যাটে তো সম্মত করতে পারে, তাদের কিন্তু স্থান আছে বেশি। এমনকি হতে পারে সামান্য ছাত্র ধরে তারা চাবে কোনো পজিশন যেতে, যাচ্ছেও কিন্তু তাই। সেগুলো কিন্তু আমাদের কিন্তু অন্য ব্রিড অলটুগেদার। আমরা নিজে সেলফ মেড পার্সনস, আমরা সবাই নতুন জেনারেশন যারা আছে আমরা প্রত্যেকে নিজে নিজে তৈরি হয়েছি। আমার সেই রাইটে আছে, কিন্তু মনে করি যে না, আমাদের এটা দরকার পড়লে ডাকবে, আমরা যাব, কথা বলবো। কিন্তু এরকম না যে আমরা কাউকে চালালে ভালো চলতো, নিশ্চয়ই এর ভালো চলতো। প্রফেসর মেজবাহ কামাল। জি, আমি বলবো যে আমাদের সমাজটাই কিন্তু, আমাদের সংস্কৃতিটাই এখন খুব রাজনীতিক কেন্দ্রিক হয়ে গেছে। রাজনীতি কেন্দ্রিক বলছি না, রাজনীতিক কেন্দ্রিক হয়ে গেছে। আপনি ধরুন আমাদের মিডিয়ার অনেক পজিটিভ রোল, আমি মিডিয়া তো আমাদের মানবাধিকারের নিশ্চয়তা বিধানের প্রধান শক্তি বলবো আমি। তারপরেও আপনি ধরুন আজকে যদি একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে একজন যদি দেশের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী যদি সেখানে প্রধান অতিথি থাকেন, কটা টেলিভিশন ক্যামেরা পাঠাবে? আপনি আপনার ক্যামেরা পাঠাবেন কিনা আমি খুব নিশ্চিত নই। হ্যাঁ, কিন্তু আপনি সেখানে আপনার মানে পূর্ণমন্ত্রী, আধামন্ত্রী, শিক্ষিমন্ত্রী যে কেউ থাকলে সেখানে টেলিভিশনের ছড়াছড়ি। খুবই ঠিক কথা। তো এই যে আপনার অবস্থাটা, তো সেইখানে একটা মানুষকে কিন্তু আজকে সম্মান, তার যে বুদ্ধিবৃত্তি, তার সম্মানটা এখানে খুবই ক্ষুণ্ণ। হ্যাঁ, আমি একটু বলি স্যার, আমি একটা সেকেন্ড একটু যোগ করি স্যার। আমরা মিডিয়াতে কিন্তু একটু যোগ বিয়োগ করি, সেই যোগ বিয়োগটা অনেকটা এরকম যে যা কার কথার আসলে প্রভাব আছে। আমরা কেন ধরে নিচ্ছি যে একটা শিক্ষকের কথার আসলে সেই অর্থে প্রভাব নেই, সেটাও যদি আপনি বলতেন। এটা শিক্ষামন্ত্রী, প্রভাবের মাপকাঠিটাই বা আমরা কেমনে ঠিক করি? না, সেটা আমি জানি না মিডিয়া কিভাবে করে, কিন্তু আমাদের রাষ্ট্র কিভাবে করে, সমাজ কিভাবে করে। কিন্তু আমরা দেখছি যে সব প্রভাবের কেন্দ্র কিন্তু হয়ে যাচ্ছে রাজনীতি। রাজনীতির বাইরের যে অন্য কেন্দ্রগুলো একসময় প্রভাবশালী ছিল, সেগুলোকে এখন অনেক আন্ডাররেট করা হচ্ছে। আমি মনে করি এটা কোনো সুস্বাস্থ্যের লক্ষণ নয়। এটা একটা। কিন্তু আমি আরেকটা কথা বলছি, বুদ্ধিজীবীদের নিশ্চয়ই অনেক ত্রুটির দিক আছে, কিন্তু বুদ্ধিজীবীদেরকে আমি ঢালাওভাবে গালাগাল দেওয়ার পক্ষপাতী নই। কারণ বুদ্ধিজীবীদের মধ্যে আপনার দুই ধরনের বুদ্ধিজীবী আছে। হ্যাঁ, এক ধরনের বুদ্ধিজীবী আছেন যারা মস্তক বিক্রি করা বুদ্ধিজীবী, যারা দলের কাছে মস্তক বিক্রি করেন, যারা পদের কাছে নিজের মাথাকে বিক্রি করেন। এবং আপনার দেখা যাবে যে তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে কি প্রভাবিত করবেন। তারা রাজনৈতিক নেতৃবৃন্দের পদের কাছে, যে পায়ের কাছে যে বসে থাকেন। এরকম দুর্ভাগ্য আমার সহকর্মীদের মধ্যেও আছে। হ্যাঁ, কিন্তু আবার আপনার পাল্টাপাল্টি যদি আপনি দেখেন, এরকম বহু মানুষের নাম বলতে পারবো আমি, যারা কিন্তু মানে যারা কখনো নিজেদের সম্মানকে বিক্রি করেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কথা বলতে পারি, যাকে বলা হয়েছিল এক সময়ে যে তিনি প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন, তাকে ভাইস চ্যান্সেলর পদ শূন্য হয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হবে ভারপ্রাপ্ত। তাকে বলা হয়েছিল জিয়া পরিষদে যোগদান করতে। তিনি বলেছিলেন যে আমাকে যদি জিয়া পরিষদে যোগদান করে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হতে হয়, আমি হব না। ওই একই ব্যক্তিকে পরে, তার বাড়ি সিলেট, তাকে সিলেট বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ শূন্য হলে তাকে বলা হয়েছিল বঙ্গবন্ধু পরিষদে যোগ দিতে। তিনি বলেছিলেন যে আমি ভালোবেসে যোগ দিতে পারলে দেব, কিন্তু যদি আমাকে বলা হয় পদের জন্য দিতে হবে, আমি দেব না। তো এরকম মানুষও তো আছেন, হ্যাঁ, যিনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চান। হ্যাঁ, তার নিজের নিশ্চয়ই পক্ষপাত থাকতেই পারে, তার কোনো দলের প্রতি, ব্যক্তির প্রতি ভালোবাসা থাকতে পারে, কিন্তু তিনি মাথা বিক্রি করেননি। এরকম বহু উদাহরণ আছে। আমি বলি কি, আপনার বুদ্ধিজীবীর মধ্যে দু ধরনেরই আছে। তবে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে তৃণমূলের বুদ্ধিজীবীরা যারা সবচেয়ে উপেক্ষিত, আমাদের এখানে সব পাদপ্রদীপ আপনার ঢাকাকে কেন্দ্র করে, কিন্তু আমাদের সারা দেশে কিন্তু আপনি সমস্ত জেলায় দেখেন, উপজেলায় দেখেন, এমনকি তৃণমূলে দেখেন, আমাদের কিন্তু বুদ্ধিজীবী অনেক আছেন। এবং এই বুদ্ধিজীবীরা আলো বঞ্চিত, মানে আমরা নিজেরা আলোকিত মানুষ, কিন্তু পাদপ্রদীপের আলো বঞ্চিত সেই মানুষগুলো কিন্তু দেশকে এগোচ্ছেন। এদের কথা ভাবতে হবে। প্রফেসর আবুল কাশেম ফজলুলের কাছে আসবো এই বিষয়ে। স্যার আন্ডাররেটেড কথা বলছিলেন, কিন্তু আমরা কিন্তু এটা দেখি যে বুদ্ধিজীবীরা এখন আটকে থাকছেন অনেকটাই যৌথ বিবৃতিতে। যে যৌথ বিবৃতি আমরা ঘটনাটা ঘটার পরপরই জানি যে আসলে কোন বুদ্ধিজীবী আসলে কি বিবৃতি দিবেন। সেই কারণেই হয়তো মিডিয়া ভাবে যে তাদের আলাদা কোনো প্রভাব নেই। আপনি কি মনে করছেন যে আসলে আলাদা প্রভাব মিডিয়া কি মাপকাঠিতে বিবেচনা করে? আমি বলি যে যখনই বিজ্ঞানের বড় রকমের আবিষ্কার, উদ্ভাবন প্রযুক্তি হিসেবে মানুষের জীবনযাত্রায় আসে, তখনই রাষ্ট্রের আইন কানুন পরিবর্তন করে উন্নত করার দরকার হয়।